আজকে আমরা তুল্যাঙ্ক ভারের দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। তুল্যাঙ্ক ভার সম্পর্কে আমার প্রথম পর্বের যে লেকচারটা ছিল সেই লেকচারটা নিশ্চয়ই তোমাদের মধ্যে অনেকেই দেখে ফেলেছ, আবার কারো কারো দেখা হয়ে ওঠেনি। তো যাদের দেখা এখনও হয়ে ওঠেনি তারা দেখে নেবে, আর যাদের দেখা হয়ে গেছে তারা একটু দ্রুত ওটাকে রিভিশন করে নেবে, নিয়ে আজকের লেকচারটা দেখবে, তাহলে তোমাদের সুবিধা হবে। আজকের লেকচারে কী করার কথা ছিল আমাদের? প্রবলেম, অর্থাৎ তুল্যাঙ্ক ভারের যে সেকেন্ড পার্ট, সেখানে আমরা এই সংক্রান্ত প্রবলেম কীরকম আসে, কীভাবে সলভ করতে হয় সেগুলো নিয়ে আলোচনা করব। তো সেটা করতে গিয়ে আমরা যে ফর্মুলাগুলো আজ আলোচনা করব, সেই ফর্মুলাগুলো যেমন 1 নম্বর A সমান E ইন্টু V, মনে পড়ছে আগের লেসনে আমরা শিখেছিলাম। আচ্ছা বেশ, 2 নম্বর হচ্ছে গ্রাম তুল্যাঙ্ক বলতে কি বোঝায়। এই গ্রাম তুল্যাঙ্ক বলতে কি বোঝায় সেটা একটুখানি শিখব, বা W গ্রাম H2SO4 মানে কত গ্রাম তুল্যাঙ্ক H2SO4, বা VCC X নর্মাল H2SO4 সমান কত গ্রাম তুল্যাঙ্ক H2SO4, এই জিনিসগুলো আমরা এদেরকে শিখতে হবে। এছাড়া এই প্রবলেমগুলো করতে গিয়ে একটা ফর্মুলা আমরা শিখব, সেটাকে একটু এক্সপ্লেন করব বা বোঝাবো। যেহেতু রাসায়নিক বিক্রিয়াগুলো তুল্যাঙ্কের অনুপাতে ঘটে, তখন আমরা W/A সমান বাই W/C সমান E অফ A বাই E অফ C, এই ফর্মুলাটা কোথা থেকে এলো, কীভাবে এর অ্যাপ্লিকেশন, সেগুলো আমরা শিখব। এছাড়া আর একটা PV সমান W/M/T, যেটা তোমরা ক্লাস 9-10-তে শিখে এসছো, সেটা জাস্ট একটুখানি করবো করে। এই কটা ফর্মুলার সাহায্যে আমরা বেশ টিপিক্যাল কতগুলো টাইপ নিয়ে আজকে আলোচনা করব বা শিখব। প্রথমে আসা যাক গ্রাম তুল্যাঙ্ক বলতে কি বোঝায়। গ্রাম তুল্যাঙ্ক বলতে কি বোঝায়? তোমরা তো এর আগের দিন শিখেছিলে তুল্যাঙ্ক ভার একটা সংখ্যা যার কোনো একক নেই। তুল্যাঙ্ক ভার মানে কি? একটা অনুপাত, অর্থাৎ পারমাণবিক গুরুত্ব বাই যোজ্যতা। এটা তো একটা সংখ্যা, এর কোনো একক নেই। কিন্তু এই তুল্যাঙ্ক ভার যত, সেটাকে যদি গ্রামে প্রকাশ করা হয়, সেক্ষেত্রে তত গ্রাম ওজনকে বলা হয় ওই পদার্থের 1 গ্রাম তুল্যাঙ্ক। যেমন H2SO4 আগের দিন শিখেছিলে, তুল্যাঙ্ক ভার কত? 49। সোডিয়াম কার্বনেট তুল্যাঙ্ক ভার কত? 53। তাহলে যদি আমি বলি 1 গ্রাম তুল্যাঙ্ক H2SO4 সমান কত গ্রাম H2SO4? 49 গ্রাম H2SO4। 1 গ্রাম তুল্যাঙ্ক সোডিয়াম কার্বনেট সমান কত গ্রাম সোডিয়াম কার্বনেট? 53 গ্রাম সোডিয়াম কার্বনেট। মনে পড়ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্যাঙ্ক ভার কত শিখেছিলে? 40। তাহলে 1 গ্রাম তুল্যাঙ্ক সোডিয়াম হাইড্রোক্সাইড মানে 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড। উল্টোটাও তো আমি জানতে চাইতে পারি, যেমন ধরো তোমাকে যদি বলি 120 গ্রাম NaOH সমান কত গ্রাম ইকুইভ্যালেন্ট বা কত গ্রাম তুল্যাঙ্ক NaOH, কী করে বার করব? না, তখন আমরা 120কে তার ইকুইভ্যালেন্ট ওয়েট বা তুল্যাঙ্ক ভার দিয়ে ভাগ করব। ভাগ করলে যেটা হবে তত গ্রাম তুল্যাঙ্ক বা তত গ্রাম ইকুইভ্যালেন্ট NaOH পেয়ে যাব। তাহলে আমরা কি শিখলাম? কোনো পদার্থের যদি ওজন দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে সেই পদার্থের ওজনকে Wকে যদি তার ইকুইভ্যালেন্ট ওয়েট দিয়ে ভাগ করে দেওয়া হয়, তাহলে তার গ্রাম তুল্যাঙ্কের সংখ্যা পাওয়া যায়। গ্রাম তুল্যাঙ্কের সংখ্যা বার করার নিয়ম তাহলে শিখলাম কি? না, যদি ওজন দেওয়া থাকে তাহলে তাকে তার তুল্যাঙ্ক ভার দিয়ে ভাগ করব, ভাগ করলে গ্রাম তুল্যাঙ্কের সংখ্যা পাবো। বেশ, এরপর আর একটা ছোট্ট জিনিস শিখে নিয়ে এসো। যেমন দেখো VCC X নর্মাল H2SO4 মানে কত গ্রাম তুল্যাঙ্ক H2SO4, কী করে বার করব? এই আইডিয়াগুলো তোমরা 9-10-এতে একটু আধটু হয়তো শিখে এসেছিলে, সেগুলো একটু আমি তোমাদেরকে জিনিস, যেমন ধরো বাই ডেফিনেশন 1NH2SO4 সলিউশন, এর মানেটা কি? 1NH2SO4 সলিউশন, এটা মানে তোমরা কি বোঝো? এটার মানে হচ্ছে 1000 সিসি বা 1000 ml দ্রবণে, 1N দ্রবণে কতটা H2SO4 থাকে? 1N দ্রবণে কতটা H2SO4 থাকে? না, 1 গ্রাম তুল্যাঙ্ক H2SO4 থাকে। 1 গ্রাম তুল্যাঙ্ক, 1 গ্রাম
ইকুইভ্যালেন্ট H2SO4 থাকে। মনে পড়ছে? বেশ, এটা তোমরা শিখে এসেছিলে। তাহলে 1000 সিসি দ্রবণে 1N দ্রবণে 1 গ্রাম ইকুইভ্যালেন্ট H2SO4 থাকে। আমি যদি বলি 5N দ্রবণ মানেটা কি? 5N দ্রবণ মানে হচ্ছে 1000 সিসি বা 1000 ml দ্রবণে 5N দ্রবণে কত গ্রাম তুল্যাঙ্ক থাকে? না 5 গ্রাম ইকুইভ্যালেন্ট H2SO4 থাকে। তাহলে 1 সিসি বা 1 ml দ্রবণে কতটা থাকে? 1 ml 5N দ্রবণে কতটা থাকে? না 5/1000 গ্রাম ইকুইভ্যালেন্ট H2SO4 থাকে। আমি যদি বলি VCC বা VML 5N দ্রবণ, হ্যাঁ 5N দ্রবণ, সেখানেতে কতটা থাকে? না V × 5/1000 গ্রাম ইকুইভ্যালেন্ট H2SO4 থাকে। তাহলে জেনারেলভাবে আমরা কি শিখলাম? যে VCC 5N দ্রবণে যদি এত গ্রাম তুল্যাঙ্ক H2SO4 থাকে, তা আমি প্রথমেই তোমাদেরকে বলেছিলাম যে VCC X নর্মাল দ্রবণ, সেখানে কত গ্রাম ইকুইভ্যালেন্ট H2SO4 থাকে? কত গ্রাম ইকুইভ্যালেন্ট? না ভলিউম ইন্টু স্ট্রেংথ বাই 1000 গ্রাম ইকুইভ্যালেন্ট। তাহলে প্রথমে যেখান থেকে আমি এই আলোচনাটা শুরু করেছিলাম সেটাতেই ফিরে আসছি। VCC X নর্মাল H2SO4 দ্রবণের মধ্যে কত গ্রাম তুল্যাঙ্ক H2SO4 আছে সেটা যদি জানতে চাই, তাহলে আমরা কি পেলাম? V × X বাই 1000, এটা একটা হয়ে গেল। এবার রাসায়নিক বিক্রিয়াগুলো ঠিক কীরকমভাবে বিক্রিয়া করে, কতটা করে পরস্পরের সঙ্গে যুক্ত হয়, বা উৎপন্ন পদার্থগুলো কীরকম ওজনের অনুপাতে যুক্ত হয়, উৎপন্ন হয়, সেগুলো আমরা একটুখানি দেখে নিই একটু দ্রুত। যেমন দেখো, আমাদের খুব পরিচিত কতগুলো রিয়াকশান দেখে নিই। H2SO4 এর সাথে NaOH যখন বিক্রিয়া করে তখন দেখা যাচ্ছে কি 98 গ্রাম H2SO4 2 × 40 গ্রাম NaOH এর সাথে যুক্ত হচ্ছে। তাহলে 49 গ্রাম H2SO4 কতটার সাথে যুক্ত হবে? না 40 গ্রামের সাথে যুক্ত হবে। আবার Mg + H2SO4 এদের মধ্যে যখন বিক্রিয়া হয় তখন কি দেখতে পাচ্ছি? MgSO4 আর হাইড্রোজেন উৎপন্ন হয়। 24 ভাগ ওজনের Mg 98 ভাগ ওজনের H2SO4 এর সাথে বিক্রিয়া করে, উৎপন্ন হয় কি 120 গ্রাম MgSO4 এবং 2 × 1.008 ভাগ ওজনের হাইড্রোজেন। তাহলে যদি 12 ভাগ ওজনের Mg H2SO4 এর সঙ্গে বিক্রিয়া করে কতটা? না 49 গ্রাম। MgSO4 সেক্ষেত্রে উৎপন্ন হবে কত? 60 গ্রাম, আর 60 গ্রাম উৎপন্ন হবে ওটা, আর হাইড্রোজেন উৎপন্ন হবে কত? 1.008 ভাগ। তাহলে সেক্ষেত্রে এই যে পরিমাণগুলো, এই পরিমাণগুলোর কথা আমরা একটুখানি দেখতে পাচ্ছি। যেমন ধরো, আমি একটু অন্য কালার দিয়ে দেখালে তোমাদের পক্ষে বুঝতে সুবিধা হবে। এই যে 49, এই যে 40, এই পরিমাণগুলো কি? তোমরা একটু আগে শিখেছ H2SO4 এর তুল্যাঙ্ক ভার 49। তাহলে 49 গ্রাম মানে 1 গ্রাম ইকুইভ্যালেন্ট H2SO4, অর্থাৎ 1 গ্রাম তুল্যাঙ্ক সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করছে 40 গ্রাম অর্থাৎ 1 গ্রাম তুল্যাঙ্ক NaOH এর সাথে। সেখানে লক্ষ্য করে দেখো, H2SO4 এর ওজন আর NaOH এর ওজন, এই দুটোর ওজনের অনুপাত কেমন? না 98/2 × 40, হোয়ারএজ H2SO4 আর NaOH এর তুল্যাঙ্ক ভারের অনুপাত কত? না 49/40। দ্যাট মিন্স আমরা যদি এটাকে একটু কাটাকাটি করে নিই, এটাও 49, এটাও 2 দিয়ে কাটাকাটি করে নিলাম, তাহলে এটাও 49/40, এটাও 49/40। দ্যাট মিন্স H2SO4 এর ওজন বাই NaOH এর ওজন সমান H2SO4 এর তুল্যাঙ্ক ভার বাই NaOH এর তুল্যাঙ্ক ভার। এরকম যেন একটা আমরা ফর্মুলা পেলাম। কি পেলাম? E of H2SO4 আর E of NaOH, এই অনুপাতটা যেমন, আর W of H2SO4 আর W of NaOH এদের ওজনের অনুপাতটাও তেমন। আবার দেখো এইটার ক্ষেত্রে Mgটা কি? Mg তুল্যাঙ্ক ভার হচ্ছে 12, H2SO4 এর তুল্যাঙ্ক ভার হচ্ছে 49।
তাহলে সেক্ষেত্রে MgSO4 এর তুল্যাঙ্ক ভার 60, হাইড্রোজেনের তুল্যাঙ্ক ভার 1.008। আমি এখানে একটা বিক্রিয়কের সঙ্গে একটা বিক্রিয়াজাত পদার্থের তুলনা করি। দেখো Mg আর MgSO4 এর ওজনের অনুপাত কত না 24/120। অ্যাকচুয়ালি এটা 2 দিয়ে ভাগ করে দিচ্ছি, এটা হবে। আবার Mgর তুল্যাঙ্ক ভার আর MgSO4 এর তুল্যাঙ্ক ভারের অনুপাত কত না 12/60। লক্ষ্য করে দেখো এই অনুপাতটাও যেমন তাদের ওজনের অনুপাতটাও তেমন। তাহলে আমরা কি এটা লিখতে পারি না, ওয়েট অফ Mg বাই ওয়েট অফ MgSO4 সমান হচ্ছে E অফ Mg বাই E অফ MgSO4। এখন এইগুলোকে সবকটাকে যদি আমি জেনারেলাইজ করতে চাই, আমি যদি একটা রাসায়নিক বিক্রিয়াকে এইভাবে জেনারেলাইজ করি A প্লাস বি থেকে C প্লাস ডি, তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারবো, সাপোজ A আর B এই দুটোকে নিচ্ছি, তাহলে A আর B যদি আমি এই দুটোকে নিই তাহলে জেনারেলভাবে আমরা কি লিখতে পারবো, জেনারেলভাবে আমরা কি লিখতে পারবো না A এর ওজন W অফ A বাই B এর ওজন W অফ B, এই দুটো কি লিখতে পারবো না সমান A এর তুল্যাঙ্ক ভার বাই B এর তুল্যাঙ্ক ভার। তাহলে এই যে জেনারেল ফর্মুলাটা সেটা কিন্তু আমরা ওখানে শিখলাম। পরবর্তী ক্ষেত্রে আমরা দেখব এই চারটে মধ্যে যে কোনো তিনটে রাশির মান আমার জানা থাকবে, সেখান থেকে আমরা অবশিষ্ট রাশির মানটা পেয়ে যাব। এইটা ফর্মুলাটা করার সময়তে এর যে অ্যাপ্লিকেশান, যখন আমি অঙ্কটা করব তখন আরেকটু জিনিস একটুখানি বলে নিয়ে অঙ্কটা করব। আর একটা ছোট্ট অঙ্ক বা ছোট্ট ফর্মুলা আমাদেরকে শিখতে হবে, সেটা আমরা অনেকেই হয়তো 9, 10-এ করে এসেছিলাম। PV সমান W/m/RT আদর্শ গ্যাস সমীকরণ থেকে পাওয়া যায়। এখান থেকে এই যে W অর্থাৎ ওয়েট অফ গ্যাস, সেইটা আমরা বের করতে পারি। যদি কোনো একটা গ্যাসীয় পদার্থের চাপ প্রেশার P দেওয়া থাকে, আয়তন দেওয়া থাকে, তার আণবিক গুরুত্ব বা মোলার মাস যদি m হয়, আর সার্বজনীন গ্যাস ধ্রুবক এবং T কোন উষ্ণতায় সেটা আছে সেটা কেলভিন স্কেলে যদি জানা থাকে, তাহলে এই রিলেশনগুলো থেকে আমার ডাব্লিউটা জানা থাকবে, ডাব্লিউটা জেনে যাব আমি। অঙ্ক করার সময় এটা সম্পর্কে আমরা জানব। এবার আমরা প্রবলেমে চলে আসছি। 0.01 গ্রাম ওজনের একটা ধাতুকে এই সেলে দ্রবীভূত করার পর জলের উপর সংগ্রহ করা হলো। তার ফলে হাইড্রোজেন যেটা পাওয়া যায় সেটা 27 ডিগ্রি সি উষ্ণতায় এত চাপে এত ml হয়। 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলীয় বাষ্প চাপ 25 mm হচ্ছে, ধাতুটা তুল্যাঙ্ক ভার বের করতে বলেছে। এটা হচ্ছে জলের উপর যখন কোনো গ্যাসকে সংগ্রহ করা হয় তখন সেই গ্যাসটার চাপ বলতে বোঝায় সেই গ্যাসের চাপ প্লাস সেই উষ্ণতায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ, কারণ জলীয় বাষ্পটাও তার সাথে মিশে থাকে। তাই এখানে এই যে চাপটা 760 mm দেওয়া আছে, এই চাপটা মানে হচ্ছে ওই শুষ্ক গ্যাসের চাপ প্লাস সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ মানে হচ্ছে 25 mm। তাহলে সেখান থেকে অ্যাকচুয়ালি ওই চাপটা শুষ্ক হাইড্রোজেনের চাপটা হবে 760 - 25 করলে যত হবে তত mm সমান কত হবে 735 mm। কিন্তু 735 mm চাপটা আমরা এখানেতে নেব না। কেন না, তার কারণ আমাদেরকে এটা অ্যাটমসফেরিক প্রেশারেতে নিয়ে যেতে হবে, তাই সেটা নিয়ে যেতে গেলে 760 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে পিটা কত, পিটা হচ্ছে 735/760। ভিটা কত, ভিটা এখানে দেওয়া আছে দেখো 10.65 ml, কিন্তু আমাকে লিটারে নিয়ে যেতে গেলে সেটাকে 1000 দিয়ে ভাগ করতে হবে। তারপর এখানে ডাব্লিউটা বের করতে হবে, আর বাকিগুলো তো সেম। তাহলে সেখান থেকে আমরা যদি একটুখানি সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করে নিই, যে ফর্মুলাটা আমরা শিখেছিলাম, পিভি সমান W/m/RT। এখানে মানগুলো যদি পরপর বসিয়ে যাই, পরপর যদি এখানে আমি মানগুলো বসিয়ে যাই, তাহলে কী হবে, পি এর জায়গায় বসাবো কি 735/760, ভি এর জায়গায় কী বসাবো, ভি এর জায়গায় 10.65/1000 সমান W/2 × RT 0.082, একটু দ্রুত করছি তাহলে, এবং এটা 300, 27 যেহেতু আছে অতএব 300 হবে।
এখান থেকে ক্যালকুলেশন করে ডাব্লিউর মানটা ক্যালকুলেশন করলে আমার বেরোবে 0.3083 গ্রাম। এবার আমরা তো সেই আগের ফর্মুলা, কি ফর্মুলা এখানেতে ওয়েট ডাব্লিউ, ডাব্লিউ অফ কি, ডাব্লিউ অফ ধাতু, তাহলে এম ধরে নেওয়া যাক ধাতুটাকে, বাই ডাব্লিউ অফ হাইড্রোজেন সমান ই অফ এম বাই ই অফ হাইড্রোজেন। বাস খুব দ্রুত এখানে মানগুলো বসিয়ে দেওয়া যাক। একটা হচ্ছে ডাব্লিউ অফ এম এর জায়গায় 0.01, ডাব্লিউ অফ হাইড্রোজেন এইমাত্র বেরিয়েছে 0.3083 সমান হচ্ছে ই অফ এম, এটা আমাকে বার করতে হবে, অর্থাৎ এম এর তুল্যাঙ্ক ভার বাই 1 ধরে নিচ্ছি। অতএব এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি ই অফ এমটা আমাদের বেরিয়ে যাবে কত, 12.04 এর মতো হয়ে গেল একটা অঙ্ক। বেশ, এরপর পরবর্তী অঙ্কতে দেখা যাক। পরবর্তী অঙ্ক একটু দ্রুত। অতিরিক্ত গাঢ় HNO3 মধ্যে এত গ্রাম কপার দ্রবীভূত করা হলো, বিক্রিয়া প্রাপ্ত নাইট্রেটকে তীব্রভাবে উত্তপ্ত করা হলো। তোমরা জানো কপারের সাথে HNO3 বিক্রিয়া করে CuNO3 হয়, এবং সেটাকে যদি উত্তপ্ত করা হয় তাহলে কি হয় না, সেটা CuO-তে পরিণত হয়। CuO-তে পরিণত হয়। এখানে আমাকে বলে দিয়েছে কি না, 3.5 গ্রাম কপার থেকে কপার নাইট্রেট হবে, কপার নাইট্রেটকে উত্তপ্ত করলে যে CuO-টা হবে সেটা হচ্ছে 4.389 গ্রাম হলো। তাহলে এই যে 4.389 গ্রাম, এর মধ্যে কপারও আছে, অক্সিজেনও আছে। তাহলে কপার কত আছে না 3.5 গ্রাম, আর অক্সিজেন কত আছে না, এইটা থেকে 4.389 গ্রাম থেকে যদি 3.5 গ্রাম মাইনাস করা হয় তাহলে সেটা পেয়ে যাব। মাইনাস করলে আসবে 0.889 গ্রাম, এটা মাইনাস করলে পেয়ে যাবে তোমরা। তাহলে সেক্ষেত্রে ওই আগের মতোই ফর্মুলা, ডাব্লিউ অফ Cu বাই ডাব্লিউ অফ ও সমান ই অফ Cu বাই ই অফ ও। তাহলে সেক্ষেত্রে এগুলো বসিয়ে দিই। কপারের হচ্ছে 3.5 বাই ডাব্লিউ অফ ও হচ্ছে 0.889, একটু দ্রুত করছি, ই অফ Cuটা বার করতে হবে বা ই অফ অক্সিজেন তো 8 আমরা জানি। এখান থেকে কী হবে, এখান থেকে যদি আমরা ই অফ Cuটা ক্যালকুলেশন করি কত আসবে, ই অফ Cuটা ক্যালকুলেশন করলে আসবে 31.49 হয়ে গেল একটা, খুব ইজি। পরেরটা 1.986 গ্রাম কপার থেকে এত গ্রাম কিউব্রিক অক্সাইড পাওয়া গেল। এত গ্রাম জিঙ্ক ধাতু কপার সালফেট দ্রবণ থেকে এত গ্রাম ধাতব কপারকে প্রতিস্থাপিত করে, জিঙ্কের তুল্যাঙ্ক মান নির্ণয় করে। এটা ইনফ্যাক্ট যেন দুটো অঙ্ককে একসঙ্গে জুড়ে দেওয়া আছে। কীরকম ব্যাপারটা, এক দফা প্রথমে আমরা কি করব, এই কপার থেকে কপার অক্সাইড পাওয়া যাচ্ছে, প্রথমে Cu থেকে CuO পাওয়া যাচ্ছে। Cuর পরিমাণটা আমাকে বলে দিয়েছে 1.986 গ্রাম, আর CuOর পরিমাণটা বলে দিয়েছে 2.47 গ্রাম। এখান থেকে আগে আমরা কপারের তুল্যাঙ্ক ভারটা বের করে নেব। কোন ফর্মুলা, ওই একই ফর্মুলা, ই অফ Cu বাই ই অফ ও, এটা সমান তাদের ওজনের যে ফর্মুলা, ডাব্লিউ অফ Cu বাই ডাব্লিউ অফ ও। এখানে খুব ইজিলি আমরা বের করে নিতে পারছি। দেখো এখানে কপার কতটা আছে, কপার ওই 1.986 গ্রাম কপার আছে, আর হাইড্রোজেন এই অক্সিজেন কতটা আছে না 2.47 থেকে যদি আমি ওটাকে মাইনাস করে দিই তাহলে বাকি যেটা পড়ে থাকবে 2.47 মাইনাস এই 1.986 করলে 0.484 গ্রাম অক্সিজেন পড়ে থাকে। তাহলে এবার এখানে তো বসাই এসো, ই অফ Cu এটা আমাকে বের করে নিতে হবে প্রথমে, কারণ এর সাহায্যে পরবর্তী ক্ষেত্রে জিঙ্কের ইয়েটা বার করবো। ই অফ অক্সিজেন 8 সমান হচ্ছে ডাব্লিউ অফ Cu মানে হচ্ছে 1.986 বাই 0.484। এখান থেকে আমরা ই অফ Cuটা বের করে নিয়ে এসো। ই অফ Cuটা আলটিমেটলি তাহলে তোমাদের 32.82 বেরোবে। এখন এরপর এই ই অফ Cuটাকে কাজে লাগিয়ে আমরা জিঙ্ক এর তুল্যাঙ্ক ভার বের করব। কারণ জিঙ্কের ক্ষেত্রে আমাকে কি বলেছে দেখো, এত গ্রাম জিঙ্ক ধাতু এত গ্রাম ধাতব কপারকে প্রতিস্থাপিত করে। তার মানে এখান থেকেও আমরা নিশ্চয়ই এরকমভাবে লিখতে পারি, ই অফ Zn বাই ই অফ Cu সমান ডাব্লিউ অফ Zn বাই ডাব্লিউ অফ Cu। তাহলে ই অফ Zn এটা আমাকে বের করতে হবে, সমান ডাব্লিউ অফ Zn এর মানটা আমাকে বলে দিয়েছে কত গ্রাম Zn 0.346 ইন্টু ই অফ Cu যেটা একটু আগে বের করেছি আমি 32.82 বাই
বাই ডাব্লিউ অফ সিউটা আমাকে বলে দিয়েছে কত 0.335 তাহলে সেক্ষেত্রে 0.335, তাহলে সেক্ষেত্রে আমার ই অফ জেডটা ক্যালকুলেশন করলে আমার বেরিয়ে যাবে 33.897, 0.346 ইন্টু 32.82 বাই 0.335 এটা বেরিয়ে যাবে। তাহলে এটা আরেকটা অঙ্ক হয়ে গেল। পরবর্তী অঙ্কতে যাই চলো। এত গ্রাম ওজনের একটি ধাতব ক্লোরাইডকে জলে দ্রবীভূত করে অতিরিক্ত AgNO3 দ্রবণ যোগ করা হলো। তোমরা জানো ক্লোরাইড লবণকে জলে দ্রবীভূত করে AgNO3 দিলে যে কোনো ক্লোরাইড লবণ থেকে AgCl পাওয়া যায়। তাহলে এই যে ধাতব ক্লোরাইডকে জলে দ্রবীভূত করে, সাপোজ আমি ধরে নিচ্ছি এই ধাতব ক্লোরাইডটা NCl, এটাকে যখন আমি AgNO3 দিচ্ছি তখন এখান থেকে আমাকে AgCl পাওয়া যায়। এ বলছে AgClকে ধৌত করে সম্পূর্ণ শুষ্ক করে ওজন করা হলো, AgCl এর ওজন পাওয়া গেল 2.87 গ্রাম। ধাতুটার তুল্যাঙ্ক ভার কত? এই ধাতুটার তুল্যাঙ্ক ভার কত? এখানে কিন্তু একটা ছোট্ট ধারণা কাজে লাগবে, যেটা আমরা পার্ট 1-এ পড়ে এসেছিলাম। সেটা কীরকম দেখো, আমরা জানি ধাতব ক্লোরাইডের তুল্যাঙ্ক ভার বলতে কী বোঝায়? ধাতব ক্লোরাইডের তুল্যাঙ্ক ভার, ধাতুর তুল্যাঙ্ক ভার আর ক্লোরাইডের তুল্যাঙ্ক ভার দুটোর যোগফল। আমাকে এই ধাতু তুল্যাঙ্ক ভারটা বের করতে হবে, আমি তো ধাতু তুল্যাঙ্ক ভার জানি না। তাহলে ই অফ MCl সমান আমরা কি লিখতে পারি? ই অফ MCl সমান ই অফ M প্লাস ই অফ Cl। যদি আমি ই অফ এমটা এক্স ধরে নিই তাহলে ই অফ Clটা তো সেটা তো আমাদের জানা এটা। আবার ই অফ AgCl সেটা সমান কি? ই অফ Ag প্লাস ই অফ Cl। মনে পড়ছে এর আগে লেকচারেতে আমাদের ছিল। ই অফ Ag কত না, Agর পারমাণবিক গুরুত্ব 108, ভ্যালেন্সি 1, অতএব 108/1 মানে 108। ই অফ Cl 35.5, তাহলে এটা অ্যাকচুয়ালি কত দাঁড়ালো? 143.5। বাস, এটা যেহেতু হয়ে গেল, এবার সেই বাঁধা গথ আমরা যেমন শিখেছি এর আগে, কি না আমরা ই অফ MCl বাই ই অফ কি ই অফ AgCl সমান ডাব্লিউ অফ MCl বাই ডাব্লিউ অফ AgCl লিখতে পারি কি না? তা যদি লিখতে পারি, এবার আর MCl এর ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট ওয়েটটা আমরা বলেছি x প্লাস 35.5, আর AgCl এর ক্ষেত্রে হচ্ছে 143.5 সমান ডাব্লিউ অফ MCl। ডাব্লিউ ওয়েট অফ MCl বলেছিল 1.11, আর এটা বলেছিল AgCl এর ওয়েটটা বলেছিল 2.87 সমান 20 পেয়ে যাবে। 0.098 গ্রাম ওজনের একটা অ্যাসিডের সঙ্গে Mg ধাতু সম্পূর্ণ বিক্রিয়া ঘটে 0.12 গ্রাম অনার্দ্র লবণ পাওয়া যায়। Mgর পারমাণবিক ওজন 24 এবং যোজ্যতা 2 হলে অ্যাসিডের তুল্যাঙ্ক ভার নির্ণয় করো। এই অঙ্কটা কিন্তু একটুখানি বোঝাতে হবে আমাকে, একটুখানি না বোঝালে অঙ্কটা তোমরা ধরতে পারবে না। কীরকম জানো? দেখো H2SO4 বা যে কোনো একটা অ্যাসিড, আমি এটা জেনারেলভাবে তোমাদেরকে বোঝাচ্ছি, এই অঙ্কটা করতে গিয়ে একেবারে এইটাই ইকুয়েশন লিখে করতে হবে তার কোনো মানে নেই। যেমন Mgর সঙ্গে অ্যাসিডটা যদি আমি ধরে নিই H2SO4, তাহলে সেক্ষেত্রে লবণটা তৈরি হবে MgSO4। যেটা মেনলি তোমাদেরকে বোঝানোর সেটা হচ্ছে যে এই অ্যাসিডটার মধ্যে যে অম্লমূলক বা অ্যাসিড র্যাডিক্যালটা থাকে, সেই অম্লমূলক বা অ্যাসিড র্যাডিক্যালটাই কিন্তু লবণটার মধ্যে চলে যায়। বোঝা যাচ্ছে? দেখো এখানেতে এই লবণের মধ্যেও SO4 মূলক আছে, যেটা এসছে অ্যাসিডটা থেকে। তাহলে এই অ্যাসিডের ইকুইভ্যালেন্ট ওয়েট বার করতে গেলে হাইড্রোজেনের ইকুইভ্যালেন্ট ওয়েট আর সালফেটের ইকুইভ্যালেন্ট ওয়েট, এই দুটোকে যদি যোগ করে দিই তাহলেই ওই অ্যাসিডের ইকুইভ্যালেন্ট ওয়েটটা আমরা পেয়ে যাব। ঠিক একই রকমভাবে এই লবণটার ইকুইভ্যালেন্ট ওয়েট বার করতে গেলে Mgর ইকুইভ্যালেন্ট ওয়েট আর সালফেটের ইকুইভ্যালেন্ট ওয়েট যদি আমরা যোগ করে দিই তাহলে ওই লবণটার ইকুইভ্যালেন্ট ওয়েট পাওয়া যায়। দ্যাট মিন্স জেনারেলাইজভাবে আমরা এখান থেকে এটাই ভাবতে পারি যে অম্লমূলকটা যদি আমার না জানা থাকে,
তাহলে আমি জেনারেলভাবে অম্লমূলকটা তুল্যাঙ্ক ভার এক্স ধরে নিতে পারি। আর MgSO4 বা যে লবণটা তৈরি হবে তার মধ্যেও অম্লমূলকটা তুল্যাঙ্ক ওই এক্স এটা থাকবে। সেক্ষেত্রে আমাদের যে প্রবলেমটা, সেই প্রবলেমেতে এবার আমরা ফিরে আসছি। প্রবলেমটা কী ছিল? এত গ্রাম ওজনের একটি অ্যাসিড, আমি তো জানি না কী অ্যাসিড দিয়েছে, সেটা HCl না HNO3 না H2SO4, সেটা কিন্তু আমি জানি না। তাহলে সেক্ষেত্রে আমরা অঙ্কটা করব কী করে? আমরা ধরে নেব যে অ্যাসিডটা আমি নিয়েছি তার মধ্যে যে অম্লমূলকটা আছে সেই অম্লমূলকটার তুল্যাঙ্ক ভার হচ্ছে এক্স। তাহলে ওই অ্যাসিডটার ক্ষেত্রে তুল্যাঙ্ক ভারটা কী হবে? ই অফ অ্যাসিড আমি কী লিখতে পারি? না লিখতে পারি 1 যেটা হাইড্রোজেনের তুল্যাঙ্ক ভার প্লাস এক্স যেটা অম্লমূলকের তুল্যাঙ্ক ভার ধরেছি। তাহলে আর ই অফ সল্ট যেটা তৈরি হচ্ছে সেটা কি লিখতে পারি? যেহেতু ম্যাগনেসিয়াম থেকে এসেছে তাই ম্যাগনেসিয়ামের তুল্যাঙ্ক ভার অর্থাৎ 12 প্লাস অম্লমূলকটা যেটা অ্যাসিড থেকে এসছে সেটা 12 প্লাস এক্স। ব্যাস, এবারের অঙ্কটা কিছু নেই। আমরা যদি এরকমভাবে জেনারেলাইজ করি, ডাব্লিউ অফ অ্যাসিড বাই ডাব্লিউ অফ সল্ট সমান ই অফ অ্যাসিড বাই ই অফ সল্ট। ব্যাস, মান বসিয়ে দাও। ডাব্লিউ অফ অ্যাসিড কত? 0.098 বাই ডাব্লিউ অফ সল্ট কত? ওখানেতে দেওয়া আছে 0.12 সমান ই অফ অ্যাসিড কত? 1 প্লাস এক্স আর এটা 12 প্লাস এক্স। উল্টে নিচ্ছি প্রথমে, 12 প্লাস এক্স বাই 1 প্লাস এক্স সমান 0.120 বাই 0.098। দশমিকগুলো কেটে গেল, এটা হয়ে গেল 60, এটা হয়ে গেল 2 দিয়ে কাটলে 49। এখানে 12 প্লাস এক্সটাকে আমরা যদি 11 প্লাস 1 প্লাস এক্স নিই, 1 প্লাস এক্স সমান 60 বাই 49। ওকে, और এখানে 11 বাই 1 প্লাস এক্স প্লাস 1 প্লাস এক্স বাই 1 প্লাস এক্স মানে 1 সমান 60 বাই 49 और 11 বাই 1 প্লাস এক্স সমান 60 বাই 49 মাইনাস 1 সমান 60 মাইনাস 49 মানে হচ্ছে 11 বাই 49। তাহলে 11 কেটে গেল, তাহলে 1 প্লাস এক্স সমান 49। এখন এই 1 প্লাস এক্স এটা কি? 1 প্লাস এক্সটা হচ্ছে এখানেতে ধরে নিয়েছিলে, দেখো অ্যাসিডের ইকুইভ্যালেন্ট ওয়েট, অর্থাৎ অ্যাসিডের ইকুইভ্যালেন্ট ওয়েট তোমাকে যেটা বের করতে দিয়েছে সেটা বেরিয়ে গেল। কি বলছে? বলছে পি গ্রাম সিলভার এজি, পি গ্রাম HNO3 সম্পূর্ণ দ্রবীভূত করা হলো। বেশ হোক, আমরা তো জানি সবাই HNO3 তৈরি হয় করে AgCl হিসাবে সম্পূর্ণ অধক্ষেপের জন্য AgCl রূপে অধক্ষেপ করতে গেলে কোনো একটা ক্লোরাইড লবণ লাগে, বলছে তার জন্য কিউ গ্রাম NaCl প্রয়োজন হয়। কি বললো? আরেকবার লাইনটা ভালো করে পড়ো, আরেকবার লাইনটা ভালো করে পড়ো। কি বলছে না, পি গ্রাম এজি HNO3 সম্পূর্ণ দ্রবীভূত করে AgNO3 তৈরি করা হলো। তার মানে এই AgNO3টার মধ্যে এই পি গ্রাম এজি চলে এসছে। এবার সেই AgNO3 সাথে NaCl মেশালে AgCl উৎপন্ন হবে, কিন্তু সেই AgCl উৎপন্ন করতে গেলে কিউ গ্রাম NaCl প্রয়োজন হয়েছে, তোমাকে বলে দিয়েছে। AgCl কতটা উৎপন্ন হয়েছে আমাকে বলেনি, তবে সেই সম্পর্কে একটা হিন্টস দেয়া আছে। কি হিন্টস? তোমাকে বলছে কতটা NaCl থেকে কতটা AgCl উৎপন্ন হতে পারে। অর্থাৎ তোমাকে কি বলেছে? বলেছে NaCl যখন AgCl তৈরি করে তখন m গ্রাম NaCl থেকে n গ্রাম AgCl পাওয়া যায়। তো m গ্রাম NaCl থেকে যদি n গ্রাম AgCl পাওয়া যায়, তাহলে কিউ গ্রাম NaCl থেকে AgCl কতটা পাওয়া যাবে এটা অ্যাট ফার্স্ট আমরা বের করে নেব। কীভাবে? খুব সিম্পল। m গ্রাম NaCl থেকে আমি লিখছি m গ্রাম NaCl থেকে পাওয়া যায় n গ্রাম AgCl।
তাহলে 1 গ্রাম থেকে কত পাওয়া যাবে বার করব, আর এই কিউ গ্রাম থেকে কত পাওয়া যায় বার করব। কত পাওয়া যায়? n/m ইন্টু কিউ, বলো। ওকে, এবার এই যে পরিমাণটা পাওয়া গেল সেটাই তো এই এজিসিএলের পরিমাণ। তাহলে সেই এজিসিএলের যে পরিমাণটা, সেই এজিসিএলের পরিমাণটা আমরা যেটা পেলাম, এই এজিসিএলের মধ্যে এজি কতটা আছে আর সিএল কতটা আছে সেটা কিন্তু আমাদেরকে বার করতে হবে। এজি কতটা আছে না, একদম প্রথমে যতটা ছিল পি গ্রাম, একদম প্রথমে কতটা ছিল? পি গ্রাম ছিল। অন্য কালার দিয়ে দেখালে বোধহয় ভালো হবে তোমাদের। দেখো, এই যে পি গ্রাম, সেই পি গ্রাম ছিল এখানে। তাহলে সিএল কতটা থাকবে? পি গ্রাম এজি। তাহলে সিএল কতটা থাকবে? সিএল থাকবে যতটা উৎপন্ন হয়েছে এজিসিএল, তার থেকে ওই এজির পরিমাণটা বাদ দিতে হবে। অর্থাৎ n/m ইন্টু কিউ মাইনাস পি, এইটা হচ্ছে সিএল এর পরিমাণ। ঠিক করে দেখো কীভাবে পেলাম? n/m ইন্টু কিউ মাইনাস পি, এটা পেলাম সিএল এর পরিমাণ। আবার কি, এ তো হয়ে গেল। তাহলে আমাকে চেয়েছে কি? সিএল এর তুল্যাঙ্ক ভার। এই যে আমাকে ক্লোরিনের তুল্যাঙ্ক ভারটা চেয়েছে। কার রেসপেক্টে? সিলভারের রেসপেক্টে দেখব। সিলভারের তুল্যাঙ্ক ভার তো আমরা জানি কত। সিলভারের তুল্যাঙ্ক ভার, সিলভারের পারমাণবিক গুরুত্ব কত? 108। সিলভারের পারমাণবিক গুরুত্ব 108। তাহলে সিলভারের সাপেক্ষে ক্লোরিনের তুল্যাঙ্ক ভারটা আমরা বার করব। ফর্মুলা সেই একই ফর্মুলা, ডাব্লিউ অফ এজি বাই ডাব্লিউ অফ সিএল সমান ই অফ এজি বাই ই অফ সিএল। মানগুলো বসিয়ে দিয়েছো। ডাব্লিউ অফ এজি পি, ডাব্লিউ অফ সিএল একটু আগে এখানেতে আমরা শিখেছি, ডাব্লিউ অফ সিএল এন কিউ বাই এন কিউ বাই এম মাইনাস পি সমান ই অফ এজি 108, ই অফ সিএল এটা আমাকে বার করতে হবে। অতএব ই অফ সিএল সমান কী হবে? এটার সাথে স্রেফ গুণ হয়ে যাবে। তাহলে 108 ইন্টু এন কিউ বাই এম মাইনাস পি বাই এটা নিচে চলে আসবে পিটা। এবার জাস্ট ভাগ করে দিচ্ছে, তাহলেই বেরিয়ে যাবে 108 ইন্টু এন কিউ বাই এম পি মাইনাস পি বাই পি সমান হচ্ছে 1। উত্তর হয়ে গেল, দেখে নাও একবার। 108 এখানে আছে 108 কিউএন বাই পিএম, 108 কিউএন বাই পিএম মাইনাস 1। তাহলে উত্তর হয়ে গেল। পরেরটা দেখে না যাক। পরেরটা যে একটি ধাতু এম এর তুল্যাঙ্ক ভার এক্স, এর অক্সাইডের সংকেত হচ্ছে এইটা, তার প্রমাণ করো এম এর পরমাণু ভার হচ্ছে এইটা। সোজা তোমাকে বলে দিয়েছে সংকেতটা কত, এম এম ও এন। এখান থেকে তুমি কী লিখতে পারো? কতটা এম কতটা ও এর সাথে যুক্ত না, এক্ষেত্রে এম এর ওজন হচ্ছে ডাব্লিউ অফ এম। এখানে কি দেখতে পাচ্ছ? এর যদি আমি ধরে নিই যে পারমাণবিক গুরুত্ব এ, তাহলে এম ইন্টু এ ভাগ ওজনের এম যুক্ত হয় অক্সিজেনের কতটার সাথে না, এন ইন্টু 16 ভাগের সাথে, রাইট? যদি তাই হয়, আমি যদি ধরে নিই এর পারমাণবিক গুরুত্বটা আমাকে বার করতে হবে এ, তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি? ডাব্লিউ অফ এম বাই ডাব্লিউ অফ ও সমান ই অফ এম বাই ই অফ ও। এখন দেখো ডাব্লিউ অফ এম মানে এম ইন্টু এ, ডাব্লিউ অফ ও সমান এন ইন্টু 16 সমান ই অফ এম। এম এর তুল্যাঙ্ক ভার আমাকে বলে দিয়েছে এক্স, তাহলে ই অফ অক্সিজেন তো আমরা জানি 8। এখান থেকে এ ইকুয়াল টু, তার মানে পারমাণবিক গুরুত্ব
সমান কত আমরা বের করব। এ সমান তাহলে কী দাঁড়ালো, 8 16 কেটে গেল 2, তাহলে 2xn বাই m প্রমাণ হয়ে গেল। দেখো 2xn বাই m প্রমাণ হয়ে গেল। নেক্সট আসছি, একটি মৌলের অক্সাইডের মধ্যে এত % অক্সিজেন আছে, মৌলটা ক্লোরাইডের বাষ্প ঘনত্ব 85, মৌলটা তুল্যাঙ্ক বা যোজ্যতা পারমাণবিক ওজন নির্ণয় করা। খুব সোজা, কিন্তু একটু বুদ্ধির দরকার আছে। যেমন এখানে প্রথমে দেখো যে অক্সাইডটা দিয়েছে, সাপোজ MO, ফর্মুলা যাই হোক, তাতে M আছে আর অক্সিজেন আছে। অক্সিজেন দিয়ে দিয়েছে 53.3%, তাহলে M এর পরিমাণটা কত? 100 থেকে তোমাকে তাহলে বিয়োগ করতে হবে। 100 থেকে বিয়োগ করলে কত আসবে? 46.7 গ্রাম আসবে। সেখান থেকে প্রথমে আমরা ওই M এর তুল্যাঙ্ক ভারটা কত বের করে নেব। কীভাবে বের করব? ওই বাঁধাগত E of M বাই E of O সমান W of M বাই W of O। তাহলে E of M এই ফর্মুলা অনুযায়ী যদি আমরা লিখি, তাহলে W of Mটা বলে দিয়েছে 46.7 বাই W of Oটা বলে দিয়েছে 53.3 ইন্টু কি এখানে E of O অক্সিজেনের তুল্যাঙ্ক ভার 8। অ্যাকচুয়ালি তাহলে E of Mটা কত সেটা আমরা এখান থেকে পেয়ে যাব। ওই ক্যালকুলেশন করলে 7 এটা বেরোবে। বেশ, এক্ষেত্রে আমি যদি ধরে নিই M এর যোজ্যতা হচ্ছে V আর তার তুল্যাঙ্ক ভার 7, তাহলে তার পারমাণবিক গুরুত্ব এটা সমান E ইন্টু V, দ্যাট মিন্স 7 ইন্টু V। তুল্যাঙ্ক ভার ইন্টু যোজ্যতা সমান পারমাণবিক গুরুত্ব আমরা তো জানি। যদি M এর যোজ্যতা V হয়, তাহলে সেক্ষেত্রে তার ক্লোরাইডের সংকেত কি হবে? ক্লোরাইডের সংকেত পেতে গেলে এই যে বলেছে ক্লোরাইডটার বাষ্প ঘনত্ব 85, ওই জন্য আমরা ক্লোরাইড যৌগটার সংকেতটা তৈরি করব। ক্লোরাইডের মূলকের যোজ্যতা 1, M এর যোজ্যতা যদি V হয়, তাহলে তাদের মধ্যে যখন যৌগ তৈরি হবে তখন সংকেতটা হবে MClV। তাহলে সেইটার মোলার মাস কত হবে, আণবিক গুরুত্ব কত হবে? আণবিক গুরুত্ব করতে গেলে M এর পারমাণবিক গুরুত্ব, যেটা অলরেডি আমরা 7V বলেছি, প্লাস ক্লোরিনের V ইন্টু 35.5, অর্থাৎ 42.5V হবে এর মোলার মাস বা আণবিক গুরুত্ব। কিন্তু প্রবলেমটাতে দেখো বলে দেওয়া আছে ওই ক্লোরাইড যৌগের বাষ্প ঘনত্ব হচ্ছে 85। আমরা তো জানি যে আণবিক গুরুত্ব M সমান, বা এখানে যেহেতু M ধরে নিয়েছি আমি Mটা না লিখে মোলার মাস ধরছি, মোলার মাস বা আণবিক গুরুত্ব সমান কত না 2 গণিত ভেপার ডেন্সিটি বা বাষ্প ঘনত্ব সমান 2 গণিত 85 সমান 170। তাহলে শর্তানুসারে এখানে আমরা আণবিক গুরুত্ব বের করেছিলাম 42.5V সমান 170, অতএব V সমান 170 বাই 42.5, ক্যালকুলেশন করলে 4 আসবে। অর্থাৎ ভ্যালেন্সি বা যোজ্যতা 4 পেয়ে গেছি। আগেই আমরা তুল্যাঙ্ক ভার মৌলটার 7 বের করে ফেলেছি। অতএব পারমাণবিক গুরুত্ব বা অ্যাটমিক ওয়েট সমান E ইন্টু V, এই রিলেশন থেকে সেটা 28, সেটাও বের করে ফেলেছি। তাহলে আমাদের 3টে জিনিসই বেরিয়ে গেল। কি কি? তুল্যাঙ্ক ভার বেরিয়ে গেছে, যোজ্যতা বেরিয়ে গেল, পারমাণবিক ওজনও বেরিয়ে গেল। বেশ, পরের অঙ্কতে চলে যাচ্ছি। পরের অঙ্কটা খুব সোজা। X গ্রাম কোনো মৌল থেকে Y গ্রাম ক্লোরাইড পাওয়া যায়, মৌলটা তুল্যাঙ্ক ভার কত? একটা ক্লোরাইড যৌগ পাওয়া যায় মানে কি, তার মধ্যে ক্লোরিন আছে আর মৌলটা আছে। তাহলে যদি আমি মৌলটার ওজন X গ্রাম বলে দিয়ে থাকে আমাকে, আর টোটাল ক্লোরাইড যৌগের ওজন যদি Y গ্রাম হয়, তাহলে Y থেকে M এর বা মৌলটার পরিমাণটা যদি মাইনাস করে দিই, তাহলে ক্লোরিনের পরিমাণটা পেয়ে যাব। তাহলে তুল্যাঙ্ক ভার বের করতে বলেছে কার? না মৌলটার, ক্লোরিনের রেসপেক্টে। তাহলে Y মাইনাস X গ্রাম Cl এর সাথে
এম কতটা যুক্ত আছে, এক্স গ্রাম এম যুক্ত আছে। বাই ডেফিনেশন আমাকে বের করতে হবে শেষ পর্যন্ত 35.5 ভাগ ক্লোরিনের সঙ্গে কতটা যুক্ত আছে, তাহলে 35.5 ভাগ ওজনের ক্লোরিনের সাথে যুক্ত আছে 35.5 এক্স বাই ওয়াই মাইনাস 6। তাহলে অতএব মৌলটার তুল্যাঙ্ক ভার কত হবে, সমান 35.5 এক্স বাই ওয়াই মাইনাস এক্স। এটা তৈরি হবে। বেশ, তাহলে এটা হয়ে গেল। পরের অঙ্কে যাও। একটা ধাতব ক্লোরাইডে এত % ধাতু আছে, ধাতুটার পারমাণবিক ভর এত হলে ওর ক্লোরাইডের সংকেত কী হবে। ধাতব ক্লোরাইডে এত % ধাতু আছে, ধাতুটার পারমাণবিক ভর 27 হলে তাহলে তার ক্লোরাইডের সংকেত কী হবে। কি হবে, প্রথমে বলছে যে এত % ধাতু আছে, তাহলে বাকিটা কি আছে, বাকিটা আছে ক্লোরিন। আমরা প্রথমে ধাতুটার যোজ্যতা কত সেটা বের করে নেব। কীভাবে বার করব, ওই যে 100 ভাগের মধ্যে 20.2 ভাগ ধাতু আছে, তাহলে বাকিটা কত, সিএল কতটা আছে, 100 মাইনাস 20.2 সমান 79.8 ভাগ। এবার তো খুব সিম্পল, 79.8 ভাগ যদি ক্লোরিন থাকে আর ধাতুটা থাকছে অত, ডাব্লিউ অফ এম বাই ডাব্লিউ অফ সিএল সমান ই অফ এম বাই ই অফ সিএল। ডাব্লিউ অফ এম 20.2, ডাব্লিউ অফ সিএল 79.8 সমান ই অফ এম হচ্ছে, ওটা বের করবো আমরা, ই অফ সিএল 35.5। তাহলে ই অফ এম এখান থেকে আমরা পাচ্ছি 8.986। তাহলে তুল্যাঙ্ক ভার যদি 8.986 হয়, আমরা এর আগে সেই একই ফর্মুলা, তাহলে ভি এ সমান ই ইন্টু ভি থেকে আমরা কি লিখতে পারি, ভি সমান এ বাই ই। তাহলে এ এর জায়গাতে বসাচ্ছি, আমাকে বলে দিয়েছে এই যে 27 পারমাণবিক ভর, আর এখানে বলে দিয়েছে 8.986। তো এটা হিসাব করলে 3.004 হয়, কিন্তু ভ্যালেন্সি যেহেতু পূর্ণ সংখ্যা হয় তাই আমরা ভ্যালেন্সিটা 3 ধরে নেব। আর যেই ভ্যালেন্সি পেয়ে গেলাম তাহলে সংকেতটা কত হবে, ক্লোরাইডের সংকেতটা কত হবে, সংকেতটা হবে MCl3। ক্লোরিনের যোজ্যতা 1, সিএল ক্লোরাইডের যোজ্যতা 1, তাহলে M1 আর M এর যোজ্যতা 3, অতএব MCl3। এটা হলো উত্তর। এরপর আসি, এত গ্রাম ধাতুকে দ্রবীভূত করার জন্য এত ml 1N HCl দ্রবণের প্রয়োজন হয়, ধাতু তুল্যাঙ্ক বার করো। খুব সিম্পল, এখানে যে ধাতুটা ইউজ হচ্ছে সেই ধাতুটা কত গ্রাম তুল্যাঙ্ক সেটা আমরা বের করে নেব, আর যে অ্যাসিডটা ব্যবহার হচ্ছে সেইটা সমান কত গ্রাম তুল্যাঙ্ক বের করে নেব। এবার দুটো গ্রাম তুল্যাঙ্ক সমান করে দেবো, কারণ যেহেতু বিক্রিয়ক পদার্থগুলো পরস্পরের সাথে তুল্য পরিমাণে বিক্রিয়া করে। তাহলে আমরা তো এর আগে শিখেছি 1.82 গ্রাম ধাতু, সেটা সমান কত গ্রাম তুল্যাঙ্ক ধাতু বার করতে গেলে তাকে তার তুল্যাঙ্ক ভার দিয়ে ভাগ করতে হবে। তো আমি তো জানি যে 1.82 বাই এক্স গ্রাম তুল্যাঙ্ক ধাতু লিখতে পারি, যদি ধরে নিই কি না, ধরি ধাতুর তুল্যাঙ্ক ভার, ধাতুর তুল্যাঙ্ক ভার সমান এক্স হলো। আর ভলিউম ইন্টু স্ট্রেংথ বাই 1000 করলে অ্যাসিডটারও তুল্যাঙ্ক পেয়ে যাবো। আমি এটা লিখতে পারি 32.5 ml 1N HCl ইকুইভ্যালেন্ট টু 32.5 ইন্টু স্ট্রেংথ বাই 1000 গ্রাম ইকুইভ্যালেন্ট HCl। তাহলে এবার যেহেতু বিক্রিয়ক পদার্থগুলো পরস্পরের সাথে তুল্য পরিমাণে বিক্রিয়া করে, তাই HCl এর গ্রাম তুল্যাঙ্ক যা আর এই ধাতুটার গ্রাম তুল্যাঙ্ক সেম হবে। তাই 1.82 বাই এক্স ইকুয়াল টু 32.5 বাই 1000। এখান থেকে আমরা এক্স তথা ধাতুর তুল্যাঙ্ক মান পেয়ে যাব। ক্যালকুলেশন করলে এটার মান আমরা পাবো, এত গ্রাম ধাতু ক্যালকুলেশন করলে আমরা পাবো এক্স ইকুয়াল টু
1.82 into 1000 by 32.5 ওই সমান 0.5 দিয়ে ওই 56 মতো আসবে, 56। এরপরে দেওয়া আছে একই টাইপের একটা অঙ্ক, 45 ml এত H2SO3 প্রশমিত করার জন্য কত গ্রাম Na2CO3 এত % বিশুদ্ধ প্রয়োজন। সোজা তুমি ধরে নাও প্রথমেই Na2CO3টা x গ্রাম আছে, সেই x গ্রামটা আবার পুরোটা বিক্রিয়া করবে না, তার 95% বিক্রিয়া করবে, তাহলে x × 95 এর 100 এত গ্রাম বিক্রিয়া করবে, তাহলে সেটা সমান কত গ্রাম তুল্যাঙ্ক কী করে পাবো? তাহলে আমি প্রথমে ধরে নিচ্ছি যে ধরি প্রয়োজনীয় Na2CO3 সমান x গ্রাম। তাহলে ওই x গ্রাম এর মধ্যে x গ্রাম Na2CO3 অবিশুদ্ধ Na2CO3 এর মধ্যে অ্যাকচুয়ালি বিশুদ্ধ কত গ্রাম আছে না x × 95 এর 100 এত গ্রাম বিশুদ্ধ আছে, বিশুদ্ধ Na2CO3। তাহলে সেই বিশুদ্ধ Na2CO3 এইটা কত গ্রাম তুল্যাঙ্ক না x × 95/100, তাকে যদি Na2CO3 তুল্যাঙ্ক বা 53 দিয়ে ভাগ করি এত গ্রাম ইকুইভ্যালেন্ট Na2CO3 হলো। এবার অন্য একটা সাইড থেকে আমরা ওই অ্যাসিড যেটা ইউজ করেছি সেইটা কত গ্রাম ইকুইভ্যালেন্ট সেটা দেখে নিচ্ছি। এইটা ইকুইভ্যালেন্ট টু ভলিউম ইন্টু স্ট্রেংথ বাই 1000 গ্রাম ইকুইভ্যালেন্ট H2SO4, রাইট। যেহেতু এই Na2CO3 আর H2SO4 পরস্পরের সাথে তুল্য পরিমাণে বিক্রিয়া করে, তাই Na2CO3 যা গ্রাম ইকুইভ্যালেন্ট হচ্ছে অ্যাসিডের গ্রাম ইকুইভ্যালেন্টটাও তাই হচ্ছে। শর্ত অনুসারে এ দুটো সমান, অর্থাৎ x × 95/100 × 53 সমান 45 × 0.3/1000। এখান থেকে আমরা x = কত সেটা বের করে ফেলতে পারি। x এর মান 0.753 এরকম বেরোবে, অর্থাৎ এক্ষেত্রে প্রয়োজনীয় Na2CO3 পরিমাণটা বেরোবে কত 0.753 গ্রাম। তো আজকে মোটামুটি এখানেই আমরা আমাদের তুল্যাঙ্কভারের দ্বিতীয় পর্বটা শেষ করলাম। খুব ইম্পর্ট্যান্ট বেশ কিছু প্রবলেম তোমরা আজকে শিখলে। আমি একটু দ্রুত আজকে ব্যাপারগুলোকে শেখালাম, একই টাইপের প্রবলেম একটা করে করেছি আর একটা একটু দ্রুত করিয়ে দিয়েছি। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। এর পরবর্তী ক্ষেত্রে এই তুল্যাঙ্কভারের পার্ট 3টা নিয়ে আমরা আলোচনা করব। সেখানে টিপিক্যাল কিছু MCQ, যেগুলো বিভিন্ন ধরনের এন্ট্রান্স এক্সামিনেশনের পক্ষে খুব টিপিক্যাল MCQ, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তোমরা আগের যে ফার্স্ট পার্টটা আর আজকের যে সেকেন্ড পার্টটা এই দুটো ভালো করে তৈরি থাকবে। এর পরবর্তী ভিডিওতে ওই পার্ট 3 সেখানেতে ওই MCQগুলো নিয়ে একটু আলোচনা করব, তাহলেই তোমাদের তুল্যাঙ্কভার সম্পর্কে নলেজটা একদম সুন্দরভাবে কমপ্লিট হয়ে যাবে।